হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অপশনাল জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে জানব। তো সময়টাও একেবারে উপযুক্ত ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে জানার জন্য। তো ট্রপিক্যাল সাইক্লোন নামটা থেকে আমরা কিছু বিষয় অনুমান করতে পারি যে সাইক্লোন এর বাংলা অর্থ ঘূর্ণাবাত এবং ট্রপিক্যাল অর্থ ট্রপিক্স, আমাদের যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 5 থেকে 30 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, 5 ডিগ্রি দক্ষিণ থেকে 30 ডিগ্রি দক্ষিণ, 5 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর পর্যন্ত অঞ্চলে যে সাইক্লোনটা দেখতে পাওয়া যায় তাকে সাধারণভাবে ট্রপিক্যাল সাইক্লোন আমরা বলতে পারি। তো এই ট্রপিক্যাল সাইক্লোন 5 ডিগ্রি পর থেকে কেন হয়, বা আরও যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, যে শর্তগুলো পালিত হলে তবে একটা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হতে পারে, সেই সম্পর্কে আমরা জানব। এখানে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে, চিত্রগুলো আমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন। এখানে আমরা একটা একেবারে বাম দিকে উপরে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রপিক্যাল সাইক্লোনের উপগ্রহ চিত্র। সেখানে দেখা যাচ্ছে গোলাকারে ঘুরন্ত একটা মেঘের একটা কুণ্ডলী। তো উপর থেকে এরকমই তৈরি হয় মেঘটা, আর উপর নিচে আমরা যদি পুরোপুরি একটা ব্যবচ্ছেদ করি তাহলে দেখতে পাবো ঠিক এরকম মাঝের যে ছবিটা রয়েছে যেখানে ট্রপিক্যাল সাইক্লোন লেখা রয়েছে, এই ছবিটাতে দেখা যাচ্ছে উপরে একটা মেঘের অংশ এবং নিচে সমুদ্রের উষ্ণ জল। তারপরে এখান থেকে উপরের দিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, হালকা বায়ু, সেটা উপর দিকে উঠছে। তো এই ঘটনাটা ঘটে থাকে মূলত, এবং উপরে গিয়ে ঘনীভূত হয়ে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা মেঘে পরিণত হয় বিরাট বিস্তৃত অংশে। এবং মূল যে ঘটনা ঘটে সেটা হচ্ছে নিম্নচাপ। আমরা প্রায়শই বলে থাকি যে নিম্নচাপ ঘটেছে, অর্থাৎ কি এখানে বায়ুর যে চাপ, বায়ুর যে প্রেশার, সেটা কমে যায়। তার ফলেই এখানে বায়ু হালকা হয়ে উপর দিকে ওঠে, শূন্যস্থান তৈরি হয় এবং আশপাশ থেকে বায়ু ছুটে আসতে থাকে। আশপাশ থেকে বায়ু ঘূর্ণায়মান অবস্থায় ছুটে আসতে থাকে। এই যে ঘূর্ণিটা তৈরি হয় তার জন্যই এটাকে এরকম দেখতে হয়। এবং এর মাঝের যে অংশটা, এটাকে চক্ষু অঞ্চল বলে। এই চক্ষু অঞ্চলে কিন্তু বাতাস শুধুমাত্র উলম্বে প্রবাহিত হয় বলে কোনো রকম এখানে দুর্যোগ আছে কিনা বোঝা যায় না। চক্ষু অঞ্চলে কিন্তু বায়ুমণ্ডল শান্ত থাকে, বাকি আশপাশের অঞ্চলে সমস্ত ঘূর্ণিটা দেখা যায়। এর মূল কারণ হচ্ছে চক্ষু অঞ্চলে বায়ুটা উপর দিকে উঠে যায়, গরম বায়ুটা উপর দিকে উঠে যায় এই গোল এরিয়াটাতে। সেজন্য এখানে বাতাসের যে আন্দোলন সেটা আমরা বুঝতে পারি না, কারণ ওপরে উঠে যাচ্ছে বাতাসটা। তো আশপাশের অঞ্চলে আড়াআড়ি বাতাসটা আসে, তার জন্য আমরা দেখি গাছপালা দুলছে, কোথাও দেখি বিভিন্ন যে দুর্বল অংশগুলো পড়ে যাচ্ছে গাছপালা, কারণ অনুভূমিক বায়ুপ্রবাহ। আর এখানে উলম্ব বায়ুপ্রবাহ বলে চক্ষু অঞ্চলে কোনো রকম দুর্যোগ হয় না। তো এটা মোটামুটি স্ট্রাকচার একটা, আমরা স্ট্রাকচারটাও ডিটেলসে জানবো। এবং এখানে ডান দিকে একেবারে উপরে মানচিত্রটা দেখতে পাচ্ছি, ভারতের দক্ষিণ ভাগটা দেখানো রয়েছে, উপকূল ভাগটা দেখানো রয়েছে, পূর্ব উপকূল, পশ্চিম উপকূল রয়েছে। এবং সেখানে বঙ্গোপসাগরেই কিন্তু সবচেয়ে বেশি সাইক্লোনটা তৈরি হয়। এবং আমরা দেখি অন্ধ্র উপকূল, উড়িষ্যা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশে সবচেয়ে বেশি কিন্তু এই সাইক্লোনের প্রভাবটা পড়ে। পশ্চিম দিকেও হয়, আরব সাগরেও হয়, কিন্তু সেটা অনেক কম পরিমাণ দেখতে পাই আমরা। সবচেয়ে বেশি হয় বঙ্গোপসাগরে, ভারতের কথা যদি ধরা যায় বা ভারত মহাসাগরের কথা যদি ধরা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটাতে সারা পৃথিবীর মানচিত্রটা রয়েছে এবং কোন কোন এলাকাতে সবচেয়ে বেশি এই ঝড়গুলো হয়ে থাকে সেই জায়গাটা দেখানো রয়েছে। ইকুয়েটর রয়েছে এখানে 0 ডিগ্রি। আচ্ছা, আমি যে লিখছি পেন দিয়ে, এটা দেখা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, কেউ একজন বলবে একটু, আমি যে লিখছি এখানে পেন দিয়ে, এটা দেখা যাচ্ছে তো? না স্যার, পেনের লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা আমি
এটা রেকর্ডেড ভিডিওতে শো করবে, কারণ আমি স্ক্রিনে লিখছি তো এটা দেখা যাচ্ছে না। ওকে, আমি রেকর্ডেডটা দিয়ে দেবো, যখন এটা দেখা যাবে। আমি ম্যাপটা বুঝিয়ে দিই। তো 0 ডিগ্রি ইকুয়েটরটা এখানে রয়েছে। বাম দিকের নিচের যে চিত্রটা গ্রিন কালারে, যেটা পৃথিবীর মানচিত্র দেখানো আছে, এখানে দেখা যাচ্ছে হারিকেন, যেটা আটলান্টিকের ক্যারিবিয়ান সাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যারিবিয়ান সাগর, যেটা যেটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অঞ্চলে পড়ছে, সেইখানে এই ঘূর্ণবাতটাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। যেটা হয়, যেটা আমরা সাইক্লোন বলছি, সেটাকে হ্যারিকেন বলা হয়। সারা পৃথিবীতে নানান নামে এটা পরিচিত। তো এই ক্যারিবিয়ান সাগর এই অংশটাতে, প্রশান্ত মহাসাগরের এই অংশটাতে ডান দিক বাম দিক উভয় দিকেই, অর্থাৎ আটলান্টিক এবং প্রশান্ত দুটো জায়গাতে এখানে হারিকেন নামে পরিচিত, বা হ্যারিকেন যেটাকে আমরা বলি। আর আমাদের যে ভারত মহাসাগর এই অংশটা পড়ছে, এই অংশটা পুরোটাতেই সাইক্লোন বলা হয়। এবং এখানে আমরা জানি যে নামকরণটা কিভাবে হয়। সম্পূর্ণ নামকরণ যেটা হয় সেটা কিন্তু 13টা দেশ করে থাকে। নামকরণটা 13টা দেশ করে থাকে, এবং ভারত মহাসাগরের জুড়েই কিন্তু এটা হয়ে থাকে। সারা ভারত মহাসাগর জুড়ে সাইক্লোনের নামকরণগুলো এর আশপাশের যে দেশগুলো রয়েছে সবাই কিন্তু করে থাকে নামকরণগুলো। আর চীন সাগরে এটাকে টাইফুন বলা হয়, জাপান সাগরে তাইফু বলা হয়, অস্ট্রেলিয়াতে উইলি উইলি বলা হয়। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম আছে। তো সেগুলো আমরা পরপর জানবো। প্রথম যে বিষয়টা, আমরা যদি উপস্থাপনের বিষয়ে আসি, যখন এই প্রশ্নটা দেওয়া হবে, এক্সপ্লেন দ্য জেনেসিস অফ ট্রপিক্যাল সাইক্লোন উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতীয় উপমহাদেশের উদাহরণ সহ ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তি আলোচনা করো। তো তখন আমাদের কিন্তু পরপর বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। আমি বিষয়টা মোটামুটি বলেছি, এখানে আমরা ডিটেলসে জানব। তো ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রের উপর সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, উষ্ণ সমুদ্রের উপর সৃষ্টি হচ্ছে। ক্রান্তীয় ঘূর্ণিবাত কিন্তু অলওয়েজ সমুদ্রের ওপরেই তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আর গভীর নিম্নচাপ তৈরি হয়, যেটা আমি আগেই বলেছি, নিম্নচাপ হয়ে যায় সেই জায়গাটাতে। এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু ভয়াবহ হয়ে যায়, 200-250 কিলোমিটার থেকে কখনো কখনো 350-400 কিলোমিটারও গতিবেগ হয়ে যায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের। তো সাইক্লোন শব্দটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ কুকলোমা থেকে, যার অর্থ হচ্ছে কুণ্ডলী, সাপের কুণ্ডলী। কারণ আমরা আগেই দেখেছি কুণ্ডলী পাকিয়ে এখানে ঝড়টা তৈরি হয়, এবং এর নামকরণ করছেন পিডিংটন। এটা আমরা ভূমিকার মধ্যে রাখবো, যে এই ভূমিকাটা এখানে আমরা লিখব, কাকে বলা হয় সংজ্ঞাটা দেবো, এবং কে নামকরণ করেছেন মানেটা কি সেটা জানতে হবে। এবার হচ্ছে আঞ্চলিক বন্টন, কোন কোন এলাকাতে দেখতে পাওয়া যায় এটা। তো মানচিত্রটা আমি আগেই দেখিয়েছি। এখানে আমরা একটা সুন্দর করে পৃথিবীর মাপ এঁকে এখানে কিন্তু উপস্থাপন করতে হবে যে ইকুয়েটর রয়েছে এখানে 0 ডিগ্রি মাঝ বরাবর চলে গেছে, এবং পুরোপুরি ম্যাপের মধ্যে কোথায় কোথায় কোনটা তীরচিহ্ন দিয়ে আমরা কিন্তু একটু এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দেবো কাকে কি বলা হয়। তো কোথায় রয়েছে, প্রথমে যেটা ক্রান্তীয় ও উত্তর আটলান্টিক, যেটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ যেটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলা হয়, সেই জায়গাটাতে জুন থেকে অক্টোবরের মধ্যে এইটা কিন্তু হয়ে থাকে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেটা হ্যারিকেন নামে পরিচিত। এরপর যেটা রয়েছে ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর, অর্থাৎ চীন সাগর, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, জাপান সাগর এবং এর আশপাশে এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো জুন থেকে অক্টোবরের মধ্যে এটা হয়ে থাকে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে, যেটা আমি আগেই বলেছি, চীন সাগরে টাইফুন, ফিলিপাইন্সেও টাইফুন এবং জাপানে টাইফু নামে পরিচিত। ক্রান্তীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, যেটা মধ্য আমেরিকা, মেক্সিকো, পশ্চিম উপকূলীয় অঞ্চল, যেখানে প্যাপাগ্যালোস নামে পরিচিত এটা। আর এটাও জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে। মূলত এটা গ্রীষ্মকালের পরবর্তী সময়টাতেই হয়ে থাকে, বা গ্রীষ্মকালের ওই অংশটাতেই হয়ে থাকে, কারণ তখন নিম্নচাপটা হওয়ার সুযোগ হয়, কারণ সূর্যের উত্তাপটা অনেক বেশি থাকে, সূর্য লম্বভাবে কিরণ দেয়, তো সেই কারণে মূলত সেই সময়তেই হয়ে থাকে। বঙ্গোপসাগর, আরব সাগরে, যেটা ভারতীয় উপমহাদেশ, তার আশপাশে, যেটা আমি মানচিত্রে দেখালাম যে ভারত মহাসাগরে বঙ্গোপসাগর, আরব সাগর দুটো জায়গাতে এখানে হয়ে থাকে। এপ্রিল জুনের মধ্যে সব থেকে বেশি হয়। এছাড়াও আরও পরবর্তী সময় হয়ে থাকে, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি হচ্ছে। এগুলো বিভিন্ন জলবায়ুর পরিবর্তন যেটা ঘটছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে, তারও বিভিন্ন প্রভাব রয়েছে। তো সেটাও কিন্তু এটা একটা এক্সেপশনাল টাইম। এই সময় কিন্তু ডিসেম্বরে সাধারণত ঘূর্ণিবাত হয় না, ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড় কিন্তু ডিসেম্বর মাসে হয় না। তো এটা একটা এক্সেপশন এই সময় বর্তমানে যেটা চলছে। দক্ষিণ ভারত মহাসাগর,
মাদাগাস্কার অর্থাৎ আফ্রিকার পূর্ব উপকূলে যে মাদাগাস্কার দ্বীপ রয়েছে তার আশপাশের অঞ্চলে, সেখানেও কিন্তু এখানে হয়ে থাকে নভেম্বর থেকে আগস্ট থেকে নভেম্বর এই সময়টা হয়ে থাকে। আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একেবারে যেটা আমরা অস্ট্রেলিয়ার উপরে, যেটা আমি উইলি উইলি বললাম, অস্ট্রেলিয়ার আশপাশে যেটা হয় সেটা উইলি উইলি নামে পরিচিত। এটাও কিন্তু সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে হয়। কেন সেপ্টেম্বর থেকে মার্চে হয়? কারণ এটা দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে। দক্ষিণ গোলার্ধে কিন্তু সেপ্টেম্বর মার্চ মানে সেই সময় কিন্তু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। দক্ষিণ দিকে যখনই হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে যখন শীতকাল তখন হচ্ছে, আর সেই জায়গাতে যখন গ্রীষ্মকাল তখন হচ্ছে। আচ্ছা, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এটা আলাদা করে একটা প্রশ্ন আসতে দেখা যায়, ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থাটা কীরকম, কি কি শর্ত পালিত হলে তবে এই ঘূর্ণিঝড়টা উৎপত্তি হয়? সব জায়গাতে তো হয় না, কেন হয় না সেটা এখানে বলা রয়েছে। তো ঘূর্ণবাত সমুদ্রের উপরে মোটামুটি 10 থেকে 30 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। 5 ডিগ্রির পর থেকেই হতে পারে, যখন সিভিয়ার তৈরি হয় তখনই 10 ডিগ্রি পরেই হয়। কেন হয় না সেটা এখানেই বলা রয়েছে, আমি আসছি একটু পরে। তো মূলত এর সংঘটন এরিয়া হচ্ছে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 10 ডিগ্রি উত্তর দক্ষিণ দুটোই। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য তাপ ও লিন তাপ। লিন তাপ আমরা জানি অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা প্রয়োজন হয়, যেটা থার্মোমিটারে ধরা পড়ে না। তো ইন্দ্রিয়গ্রাহ্য তাপ, লিন তাপ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তখন কি হয়, বাষ্পীভবনের পরিমাণটা বেশি হয়, কারণ এখানে টেম্পারেচার যথেষ্ট বেশি, 27 ডিগ্রির বেশি। সেখানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পটা মিশতে পারছে, যেটা লিন তাপ দেয়, বাতাসে লিন তাপ কিন্তু ত্যাগ করে সেই সময়। তো তার ফলে কি হয়, ওই সেই যে তাপটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়লো সেটা একটা ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি হিসেবে কাজ করে। ওই যে টেম্পারেচারটা সেটা একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে, কারণ ঘনীভবনের সময়তেই কিন্তু এই লিন তাপটা ত্যাগ করে বাতাসে, সেই তাপটা থেকে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উষ্ণ জলের গভীরতা খুব গুরুত্বপূর্ণ। ওই যে সমুদ্র যার ওপরে ক্রান্তীয় ঘূর্ণবাতটা তৈরি হচ্ছে, সেই সমুদ্রটা খুব বেশি গভীর হলে চলবে না। এই জন্যই উপকূলের কাছাকাছিতেই কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তিটা হয়। গভীর সমুদ্রে কখনোই ঘূর্ণিঝড় উৎপত্তি হয় না। কারণ কি? কারণ ওই জায়গাতে যখন 27 ডিগ্রি সেলসিয়াস আমরা বলছি টেম্পারেচার থাকতেই হবে বা তার বেশি থাকতে হবে, তো যখনই খুব বেশি গভীর হয়ে যায় একটা সমুদ্র, তখন কিন্তু ওই তাপমাত্রাটা ছড়িয়ে পড়বে চারিদিকে, যথেষ্ট পরিমাণ তাপ একত্রিত হতে পারবে না, ফলে সেখানে বাষ্পীভবনটা কম হবে। এই কারণে বেশি গভীর সমুদ্রে কখনোই ঘূর্ণিঝড় উৎপত্তি হয় না। তো 60 থেকে 70 মিটার ম্যাক্সিমাম এই গভীরতাটা হতে হবে, তার বেশি গভীর হলেই আর সেখানে ঘূর্ণিঝড় তৈরির অবস্থা তৈরি হবে না। তো এই কারণে উপকূলের আশপাশেই কিন্তু এই ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। তো পরিচলন স্রোত তাপ প্রবাহ বন্ধ করে দেবে, অর্থাৎ পরিচলনের মাধ্যমে তাপটা ছড়িয়ে পড়বে চারিদিকে। আর কি রয়েছে, ভূতপূর্ব গোলযোগের উপস্থিতি, অর্থাৎ আগে যদি কোনো একটা এরকম সাইক্লোন তৈরি হয় তাহলে সেকেন্ডারি একটা সাইক্লোন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, ওই যে বাতাসে প্রচুর লিন তাপ মিশে যায়, ওটার ফলে ওই ঝড়ের কিন্তু একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে। আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গোলযোগ, এটা ওই লিন তাপের সাথে সম্পর্কিত, যে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তার পরিত্যক্ত যে ট্রাক, অর্থাৎ আগের যদি কোনো ঘূর্ণবাত সংগঠিত হয়ে থাকে সেখানে বাতাস থাকে প্রচুর এবং সেটা কিন্তু লিন তাপ ত্যাগ করে, তার ফলে ঘূর্ণিবাত। কারণ ঊর্ধ্ব টপোস্ফিয়ারে কি হয়, মেঘ ঘনীভূত হয়, মেঘ তৈরি হয়, তো সেখানে প্রচুর লিন তাপ ত্যাগ করে ওই ঘনীভবনের সময়। তো সেইটা একটা ঘূর্ণিবাতের চালিকা শক্তি হিসেবে কাজ করে, যেটা আমি আগেই বললাম। তো ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গোলযোগ হলে একটা সুযোগ পেয়ে যায় যে পরবর্তী সময় সেটা একটা ঘূর্ণিবাতের সৃষ্টি হতে পারে। কোরিওলিস বল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটা আমি বলছিলাম যে কেন 0 ডিগ্রির কাছে হয় না, সবচেয়ে বেশি তাপমাত্রা তো 0 ডিগ্রির আশপাশেই পড়ে, তাহলে সেখানে কেন ঘূর্ণিবাত হয় না? কারণ সেখানে কোরিওলিস ফোর্স কিন্তু 0। যত বেশি আমরা নিরক্ষরেখার দিকে যাব সেখানে কোরিওলিস বল কমতে 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 সেখানে আর থাকে না। এখানে একটা কথা বলা হয় যে বাতাসকে তরঙ্গের মতো যে পরিচালিত করতে হয়, অর্থাৎ ওই যে আমরা ঘূর্ণিবাত যেটাকে বলছি ঘুরছে তরঙ্গের মতো, তো সেটা করতে গেলে কোরিওলিস বল হতে হবে পার সেকেন্ডে 10⁻⁻5 ডাইন। তো এই পরিমাণ কোরিওলিস বল যদি থাকে তবে সেখানে ঘূর্ণিবাত তৈরি হতে পারে। তো 5 ডিগ্রির ভেতরে, 0 থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে এই বলটা থাকে না, অনেক কম থাকে। তার ফলে কি হয়, এখানে যথেষ্ট পরিমাণ ঘূর্ণবাত উৎপত্তি হতে পারে না। তো এটা 5 ডিগ্রি অক্ষাংশের পর বৃদ্ধি পেতে থাকে, সেই জন্য আমরা এটা
ম্যাক্সিমাম যেটা দেখতে পাই 10 থেকে শুরু হয়, 15 ডিগ্রি ওপরে ম্যাক্সিমাম এটা হয়ে থাকে। 15 থেকে 30-এর মধ্যে ম্যাক্সিমাম হয়, কিন্তু আমরা মোটামুটি 5 থেকে 30 এর সংগঠন এরিয়াটা বলবো। আর হচ্ছে বাতাসের ন্যূনতম উলম্ব উত্থান। বাতাসকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে হবে, না হলে সেখানে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হবে না। তো ঘনীভবনের লিনতাপ ঘূর্ণিবাতে যে প্রয়োজনীয় শক্তির যোগান সেটা দিতে হবে। অর্থাৎ বাতাসকে একটা নির্দিষ্ট ওপরে উঠতে হবে, যথেষ্ট সম্ভব উপরে উঠতে হবে, না হলে কিন্তু সেখানে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হবে না, ঘূর্ণিবাত তৈরি হবে না। তো যথেষ্ট পরিমাণ উপরে ওঠার বিষয়টা এখানে থাকছে। এরপর আমরা দেখব, আমরা শর্তগুলো দেখলাম যে কি কি শর্ত পালিত হলে তবে একটা ঘূর্ণিবাত তৈরি হয়। এরপর বিভিন্ন ফেজ থাকে। আমরা যখন ঘূর্ণিবাত হয় আমরা টিভি খুললেই দেখতে পাই যে ঘূর্ণিবাতটা এখন এইখানে অবস্থান করছে, ঘূর্ণিবাতটা এখন শক্তি বৃদ্ধি করছে, আবার কখনো শুনি ঘূর্ণিবাতটা তার শক্তি হারিয়ে ফেলেছে। তো একটা ঘূর্ণিবাতের উৎপত্তি থেকে একেবারে শেষ হওয়া পর্যন্ত অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো ফেজ থাকে। সেইগুলো কি কি সেটা আমরা জানবো, যে একেবারে শুরু থেকে কিভাবে উৎপত্তি হয়, তারপর শক্তি বৃদ্ধি হয়, তারপর বিলীন হয়ে যায়। সেগুলো আমরা এক একটা ধাপে ধাপে জানবো। প্রথমে কি রয়েছে? ফরমেশন ফেজ। ঘূর্ণিবাতটা তৈরি হচ্ছে। তো প্রথমে হাজার হাজার বর্গ কিমি ব্যাপী সমুদ্রের উপর পরিবর্তনশীল বাতাসের প্রয়োজন হয়। অর্থাৎ একটা বিস্তৃত অঞ্চল জুড়ে একটা বাতাস, পরিবর্তনশীল বাতাস, অর্থাৎ ওই যে টেম্পারেচারটা বাড়ছে ধীরে ধীরে, সমুদ্র পৃষ্ঠে টেম্পারেচার বাড়ছে এবং সেই বাতাসেও কিন্তু সেই টেম্পারেচারের এফেক্টটা পড়ে। তো এরপর বায়ুমণ্ডলের চাপ দ্রুত হ্রাসপ্রাপ্ত হয়, কারণ বায়ুমণ্ডলের চাপ তো হ্রাসপ্রাপ্ত হবেই, সেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, সেখানে টেম্পারেচার বেড়ে গেছে। তার ফলে বায়ুটা কি করবে? বায়ুটা উপর দিকে উঠে যাবে, বায়ু শূন্য স্থান তৈরি করবে। যত বেশি শূন্য স্থান তৈরি করবে তত বেশি কিন্তু বায়ুর চাপটা কমতে থাকবে, কারণ সেখানে বায়ু নেই, বায়ু কম, সেজন্য বায়ু প্রেসার দেবে না, বায়ুর চাপটা কম হবে। এই জন্য ব্যারোমিটারে সেখানে কিন্তু 76 সেন্টিমিটার যে পারস্তম্ভ সেখান থেকে অনেকটা নিচে নেমে যায় যখন এই গোলযোগ আসতে শুরু করে। তো বায়ুমণ্ডলের চাপ কমবে, বাতাসের গতি বাড়তে থাকবে, চাপ কমলে কি হবে? ওই উপর দিকে উঠে যাবে এবং শূন্যস্থান তৈরি হবে, আশপাশ থেকে বায়ুটা এসে সেই শূন্যস্থান দখল করার চেষ্টা করবে এবং তখনই কিন্তু বাতাসের তরঙ্গটা তৈরি হবে, ঘূর্ণায়মান বাতাস তৈরি হবে। এইখান থেকেই ঘূর্ণবাতের উৎপত্তিটা শুরু হচ্ছে। যথেষ্ট পরিমাণ প্রথমে টেম্পারেচার তৈরি হলো সমুদ্রপৃষ্ঠের উপরে, প্রচুর পরিমাণ সেখানে তাপমাত্রা একত্রিত হলো, তার ফলে বায়ু গরম হয়ে উপর দিকে উঠে গেল, শূন্যস্থান তৈরি হলো, আশপাশ থেকে প্রচুর বাতাস এসে সেখানে সেই স্থানটা দখল করবে। যখনই আশপাশ থেকে বাতাস আসবে তখনই বাতাসের উলম্ব যে প্রবাহ সেটা বেড়ে যাবে, তখন আমরা বলবো যে ঘূর্ণিঝড় আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা হলো ফার্স্ট ফেজ, ফরমেশন ফেজ। এরপর ডেভেলপিং ফেজ, আস্তে আস্তে এটা ডেভেলপ করছে, ঘূর্ণিবাতটা আস্তে আস্তে বাড়ছে, বড় হচ্ছে বা শক্তি বৃদ্ধি করছে, দুটো রকমই বলা যায়। এই পর্যায়ে কি হচ্ছে? বায়ুর চাপ ক্রমাগত কমতে থাকে, আরও আরও কমতে থাকে বায়ুর চাপ, এবং বায়ুমণ্ডলের বেগ, বায়ু প্রবাহের বেগ অবশ্যই বৃদ্ধি পাবে। যত বেশি কমে যাবে তত তাড়াতাড়ি উপরে উঠবে, তত বেশি বাতাস আশপাশ থেকে আসবে, তাহলে বাতাসের বেগ কমতে থাকবে। মধ্যবর্তী নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে আরম্ভ করে এবং ব্যাপক অঞ্চল জুড়ে আকাশে ঘন মেঘে ঢেকে থাকে। তো স্বাভাবিক, এখানে নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে বাতাস কিন্তু আস্তে আস্তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ঘুরতে শুরু করবে এবং ব্যাপক অঞ্চল জুড়ে এখানে কিন্তু ঘন মেঘ তৈরি হবে। স্বাভাবিক, বাতাসটা উপরে উঠে গিয়ে থেমে থাকবে না, সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবং বাতাসে জলীয় বাষ্প আছে, কারণ সমুদ্র অঞ্চল থেকে সেটা উপরে উঠছে। উপরে উঠে যখনই ঠান্ডা হবে তখন শিশিরাঙ্কের নিচে নেমে গেলেই সেটা কিন্তু ওই বাষ্প অবস্থা থেকে তখন কিন্তু ঘনীভূত হয়ে মেঘ তৈরি করবে। এটা উপরে ঘটবে। এই সময় এবার মেঘ তৈরি হলো, বৃষ্টি শুরু হবে আস্তে আস্তে। বায়ু 25 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে মধ্যবর্তী কেন্দ্রীয় অঞ্চলের দিকে ছুটতে থাকবে এবং ঘূর্ণবাতটা তৈরি হবে। এই অবস্থাকে, এটাকে বলা হচ্ছে ডেভেলপিং ফেজ। আস্তে আস্তে কিন্তু বাতাসের গতিবেগটা বাড়ছে। তো 60 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এই পর্যায়ে কিন্তু গতিবেগ হয়ে যায় কখনো কখনো। তো ডেভেলপিং ফেজ, তারপরে হচ্ছে ম্যাচিওর ফেজ, পরিণত পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে যে ডেঞ্জারাস ফেজটা সেটা কিন্তু এইটা। ঘূর্ণবাতের এই পর্যায়কে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে, কারণ এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, এটাকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে কি হচ্ছে?
10 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত মধ্যবর্তী শান্ত অঞ্চলে যেখানে ঝড়ের তীব্রতা অনুভূত হয় না, এই অংশটা ঘূর্ণবাতের চক্ষু নামে পরিচিত। আমি আগেই বলেছি চিত্রে প্রথমেই যে মাঝের অংশটা 10 থেকে 20 কিলোমিটার ব্যাস জুড়ে একটা শান্ত অঞ্চল অবস্থান করে, কারণ এখানে বাতাস উলম্বভাবে প্রবাহিত হয়। এখানে একটা চিত্র রয়েছে ডান দিকে, সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে মাঝের অংশে বাতাস ওপরে উঠছে। তো উলম্ব যখনই প্রবাহ বাতাসের হবে তখন বাতাসের তরঙ্গ আমরা বুঝতে পারবো না, তো সেখানে শান্ত অবস্থা থাকছে, এটাকে চক্ষু অঞ্চল বলছে। এটা একেবারে মধ্যবর্তী, একেবারে মিডিল পোর্শন। এর বাইরে কিন্তু থাকে বিক্ষুব্ধ বলয়ে। সবচেয়ে বেশি ডেঞ্জারাস সিচুয়েশন কিন্তু ওই চক্ষুর আশপাশের অঞ্চলে থাকে। চক্ষু একেবারে শান্ত, আর চক্ষুর পাশের যে অংশটা থাকবে, চক্ষু আই ওয়াল বলা হয়, আই ওয়ালের পরেই এই ডেঞ্জারাস জায়গাটা তৈরি হবে, যেখানে কিন্তু বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে, এবং এর ব্যাস হচ্ছে 50 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। এই যে পরবর্তী যে অংশটা, সেই অংশটা এখানে বায়ুর খাড়া ঢাল তৈরি হয়, বায়ু প্রেশারের খাড়া ঢাল তৈরি হয়, এবং বাতাস 90 কিলোমিটার পার আওয়ার, এটা গড় বলা রয়েছে। এটা 90 থেকে কখনো কখনো 40, 140, 240 প্রচুর বেড়ে যেতে পারে। তো এটা চক্ষুর পাশের অঞ্চল। তারপরের যে পোর্শনটা, 4টে পোর্শন, চক্ষুর বাইরের অংশ, আর তারপরে বাতাস অপেক্ষিত কম শক্তিশালী থাকে। চক্ষুর বাইরে সবচেয়ে বেশি গতিবেগ, তারপরের অংশটাতে একটু কম, এবং এটা নিম্নচাপ অঞ্চলের সাথে কিন্তু সমান এই জায়গাটা হয় না। তো ঘূর্ণবাতের সীমান্ত অংশ সবচেয়ে দুর্বল প্রকৃতির, অর্থাৎ ঘূর্ণবাতের একেবারে শেষের যে অংশ সেটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের সীমান্ত অংশ, এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি দুর্বল হয়ে থাকে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে ম্যাচিওর ফেজের 4টে পর্যায় এরকম। তারপর ডিসিপ্টিং ফেজ, অর্থাৎ আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। এখানে কি হচ্ছে, ঘূর্ণবাত স্থলভাগের মধ্যে প্রবেশ করছে। ঘূর্ণবাত আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করছে। সমুদ্রে ছিল এতক্ষণ, সমুদ্রে যথেষ্ট পরিমাণ শক্তি বৃদ্ধি করলো, যখনই স্থলভাগে প্রবেশ করবে তখনই কি হবে, ঘর্ষণ শুরু হবে, স্থলভাগের সাথে ঘর্ষণ শুরু হবে। গাছপালা হোক বা বিভিন্ন স্থলভাগের বিভিন্ন যে কোনো যেখানেই ঢুকবে আস্তে আস্তে সেখানে স্থলভাগের সাথে ঘর্ষণ শুরু হবে, তখনই কিন্তু এর শক্তিটা কমতে থাকবে, বা জলীয় বাষ্পটা যে কমে যাবে তার ফলেও কিন্তু এর শক্তিটা কমে যাবে, কারণ জলীয় বাষ্পটাই কিন্তু মূলত চালিকা শক্তি এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। তো এটা হয়, এবং এই কারণেই কিন্তু বলা হয় যে সুন্দরবনে ওই সুন্দরী গাছ বা সুন্দরবনে যে জঙ্গল সেটা আছে বলে কিন্তু আমাদের একেবারে ভেতর পর্যন্ত, অর্থাৎ এই কলকাতা বা তার আশপাশের অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে ঝড় হলেও ততটা প্রভাব পড়ে না, তার কারণ সুন্দরবন অঞ্চলে বন জঙ্গল আছে যথেষ্ট পরিমাণে। এটা একটা বিরাট বড় কিন্তু আমাদের সেফটি। তো এই বিষয়টা এটাই যে স্থলভাগের মধ্যে প্রবেশ করলেই কিন্তু এর শক্তি কমতে থাকে এবং স্তিমিত হয়ে আসে স্থলভাগের উপর ঘর্ষণজনিত বলের ফলে, এবং সমুদ্র থেকে জলীয় বাষ্পের সরবরাহ কমে যাওয়ার ফলে এই শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর মধ্যবর্তী অঞ্চলে নিম্নচাপ অংশ উচ্চচাপে তখন পরিণত হয়ে যায়, এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে তখন হয়, তখন আর সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হয় না। তো এই জিনিসটা হয়। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে হাই প্রেশার আর লো প্রেশার জোন, এবং সেখানে নিম্নচাপ, এবং এই যে চিত্রটা দেওয়া রয়েছে এটা কিন্তু মেঘের চিত্র, এবং নিচে থেকে যে তীর চিহ্ন দিয়ে উপরে উঠছে এটা ওই জলীয় বাষ্পের ওঠার ঘটনাটা বলা রয়েছে, এবং তার আশপাশের একটা চিত্র এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু ঘূর্ণবাতটা তার শক্তিটা হারাচ্ছে। এইবার আমাদের কোশ্চেনের পরবর্তী অংশে যেটা বলা ছিল যে জেনেসিস আলোচনা করো আর ভারতের উপমহাদেশে এর উৎপত্তি বর্ণনা করো। তো ভারতের উপমহাদেশে এখানে বিষয়টা কি হচ্ছে সেটা জানতে হবে। তো ভারতীয় উপমহাদেশে উৎপত্তিটা আমাদের ব্যাখ্যা করতে হবে, কিভাবে উৎপত্তি হচ্ছে। তো এটা গুরুত্বপূর্ণ। আলাদা সেকশন নতুন করে কিন্তু ওটা প্রশ্ন আসতে পারে, বা শুধুমাত্র এই প্রশ্নটা দিতে পারে, ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড় উৎপত্তি আলোচনা করো। তো ভারতে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত বর্ষাকালে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, প্রত্যাবর্তনের সময়তেও হয়, অর্থাৎ মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করছে তখনও কিন্তু এটা হয়ে থাকে। তো গ্রীষ্মকালে, আচ্ছা কারো একটা মাইকটা অন আছে ওটা অফ করে দেবেন, ব্যাকগ্রাউন্ডে শব্দ আসছে। যাই হোক, তো গ্রীষ্মকালে কি হয়, জুন থেকে সেপ্টেম্বরে যেটা সবচেয়ে বেশি সময় এই ঝড়টা হয়ে থাকে, বঙ্গোপসাগরে
ছোট ছোট নিম্নচাপ তৈরি হয়, সেগুলোকে মনসুন ডিপ্রেশন বলে, ছোট ছোট নিম্নচাপ তৈরি হয়। আর দক্ষিণ চীন সাগরে এই সব নিম্নচাপের যে অবশিষ্ট অংশ সেগুলো বঙ্গোপসাগরে প্রবেশ করে। এই জিনিসটাই কিন্তু এইবারে হয়েছে। বর্তমানে যে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ফিলিপাইন থেকে একটা ওই চীন সাগরের মধ্যে ফিলিপাইনের আশপাশের অঞ্চল, সেখানে কিন্তু একটা এরকম গোলযোগ, একটা নিম্নচাপ, সেটা কিন্তু আমাদের ভারতে বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে উৎপত্তিটা হয়েছে এরকম বলা হচ্ছে। তো বঙ্গোপসাগরে প্রবেশ করে জলীয় বাষ্প সমৃদ্ধ হয়ে মৌসুমী নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উপমহাদেশে প্রবেশ করে এবং অনেকগুলো কিন্তু সংগঠিত হয়। একটি করে মৌসুমী নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উপমহাদেশে প্রবেশ করে। এইসব ঘূর্ণবাদগুলি সাধারণত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তটভূমি অতিক্রম করে। খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। তো আশপাশের অঞ্চল থেকে শুধুমাত্র এখানে বঙ্গোপসাগরের চিত্রটা দেখানো রয়েছে এবং সেখানে প্রেশার কত থাকে 1011, এটা মিলিবারে দেওয়া রয়েছে প্রত্যেকটা। এখানে 1008 মিলিবার, লো প্রেশার দেখা যাচ্ছে 1002 মিলিবার। তো বায়ুমণ্ডলে যে স্বাভাবিক চাপ সেটা হচ্ছে 1013.25 এমবি, 1013.25 মিলিবার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ সমুদ্রপৃষ্ঠে। এর থেকে যখনই কমে যায় তখন আমরা বলি নিম্নচাপ, এর থেকে যখনই বাড়ে তখন আমরা বলি উচ্চচাপ। তো এগুলো সবকটাই নিম্নচাপ যে কটা দেওয়া রয়েছে, সমচাপ রেখা যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটাই নিম্নচাপ। তো হাই প্রেশার লো প্রেশার জোন এখানে দেখানো রয়েছে এবং আশপাশ থেকে এই ছোট ছোট মৌসুমী নিম্নচাপ যেটাকে বলা হচ্ছে সেটা এখানে তৈরি হয় এবং একটা একটা ঢুকতে থাকে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাদগুলি সাধারণত অন্ধ্র উড়িষ্যার ভিতরে ঢুকে পড়ে। স্থলভাগে প্রবেশ করার পরেও এইগুলো কিন্তু যথেষ্ট সময় তেজ থাকে, অর্থাৎ আমরা যেটা দেখি স্থলভাগের উপরেও কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়ে থাকে বিভিন্ন ঘূর্ণবাতের ক্ষেত্রে। তো উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলে, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যে সমস্ত এই ঘূর্ণবাদগুলো স্থলভাগে প্রবেশ করছে সব কিন্তু উত্তর পশ্চিম দিকে যায় এবং উত্তর পশ্চিম দিকে যায় বলেই স্থলভাগ থেকে অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো উড়িষ্যা, কখনো পশ্চিমবঙ্গ, কখনো বাংলাদেশে কমই যায়, কারণ উত্তর পশ্চিম দিকে। সুতরাং এই দিকে আমাদের দিকেই কিন্তু সবচেয়ে বেশি আসে। তো উত্তর পশ্চিম দিকে সবকটা এগোয় না, কখনো কখনো 12 কিলোমিটার বায়ুপ্রবাহ দ্বারা চালিত হয়, অর্থাৎ এখানে জেট স্ট্রিমের কথা বলা হচ্ছে। এই বায়ুগুলো উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে পথ বেঁকে গিয়ে কখনো কিন্তু ওই পূর্ব দিকে কিছুটা বেঁকে যায় এবং বাংলাদেশে তখন প্রবেশ করে। তো বাংলাদেশে প্রবেশের সাথে জেট স্ট্রিমের যে রিলেশনটা করা হলো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের এভাবে মনে রাখতে হবে। খুব সিম্পলি ব্যাপার এটা, আমরা এগুলো অনুভব করে থাকি বিভিন্ন সময়তে বিভিন্ন, তো লেখার ক্ষেত্রেও আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারবো এইভাবে যে উত্তর পশ্চিমে এগোয়, কিন্তু যখন জেট স্ট্রিমের সাথে একটা রিলেশন তৈরি হয় তখন আবার বাংলাদেশের দিকে এটা বেঁকে যায়। আর শরৎকালে শীতকালে যেটা হয়ে থাকে, আইটিসিজেড এর অবস্থান দক্ষিণ দিকে সরে যায়। আমরা জানি সূর্যের যে অবস্থান, সূর্য যখন যেখানে লম্বভাবে কিরণ দেয় আইটিসিজেডটা কিন্তু সেই অনুযায়ী উত্তর দক্ষিণে সরে যায়। শীতকালে দক্ষিণ দিকে দেয়, সুতরাং আইটিসিজেড শীতকালে দক্ষিণ দিকে সরে যায়। তো ঘূর্ণবাদ বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে যখন সৃষ্টি হয় তখন এগুলোকে তামিলনাড়ুর উপকূলে অতিক্রম করে ভারতের দক্ষিণ প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায়। তো শীতকালে কিন্তু আমরা জানি তামিলনাড়ু উপকূলে এমনিতেই বৃষ্টি হয়, কারণ সেখানে যে রিট্রিটিং মনসুন রয়েছে সেটা যখন তামিলনাড়ু উপকূলে পৌঁছায় সেখানে নতুন করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ফেলে, ফলে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা থেকে শুরু করে আশপাশের অঞ্চলটা বৃষ্টিপাত হয় উপকূল অঞ্চলে, যেটা খুব গুরুত্বপূর্ণ যে শীতকালে এই জায়গাতে বৃষ্টিপাত হয়, বা ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু এই তামিলনাড়ুর উপকূল। এরকমভাবে আরব সাগরে ডিপ্রেশন বা ঘূর্ণবাদ সৃষ্টি হয়, কারণ কি আমাদের ভারতের যে দক্ষিণ দিকটা রয়েছে সেটা তো খুব বেশি চওড়া নয়, একেবারে দক্ষিণ দিকে আমরা যদি তামিলনাড়ুর দিকে দেখি তো সেখানে কখনো কখনো বঙ্গোপসাগর থেকে সরে সেটা কিন্তু আরব সাগরে পৌঁছে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দক্ষিণের রাজ্যগুলো অতিক্রম করে আরব সাগরে গিয়ে পড়ে। এইবার যেই আরব সাগরে গেল তখন কিন্তু আবার নতুন করে জলীয় বাষ্প পেয়ে যাচ্ছে, স্থলভাগে জলীয় বাষ্প সেভাবে পায় না, সেখানে শক্তি কমে যায়। আরব সাগরে পড়লেই সেখানে আবার নতুন জলীয় বাষ্প পাচ্ছে, আবার তখন এই ঘূর্ণবাতের তেজটা বেড়ে যাচ্ছে, এর ফলে নতুন করে ঘূর্ণবাত তৈরি হচ্ছে, উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে শেষ পর্যন্ত আরব সাগরে গিয়ে আঘাত হানে এবং এটা কিন্তু আরব সাগরে হয়ে থাকে। তো আরব সাগরে ডিপ্রেশন সংখ্যা কিন্তু কম হয়, যেটা আমরা দেখেওছি, নিজেরাও উপলব্ধি করেছি যে আরব সাগরে কম হয়, আমাদের বঙ্গোপসাগরেই বেশি হয়, উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টটা পড়ে। তো ঘূর্ণবাতের কী কী বৈশিষ্ট্য রয়েছে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলোই বলতে হবে আলাদা করে। তো বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, আমাদের সেভাবে তৈরি থাকতে হবে। ঘূর্ণিবাতের উৎপত্তি কয়টা গাঠনিক অবস্থা দেখতে পাওয়া যায়, ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন, প্রচণ্ড সিভিয়ার ডিপ্রেশন, তারপরে কিন্তু সাইক্লোনটা তৈরি হয়। ডিপ্রেশন থেকে, ডিপ্রেশন মানে লো প্রেশার, তারপরে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়ে সাইক্লোনে পরিণত হয়। গতিবেগ ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার হয়ে থাকে, কখনো কখনো 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত কিন্তু সাইক্লোনের গতিবেগ হতে পারে।
আরব সাগর, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় বর্ষাকালে বেশি সংঘটিত হলেও বর্ষাকালে মৌসুমী প্রত্যবনের সময় ওটা হয়ে থাকে। শুধুমাত্র যে বর্ষাকালে হয় বা গ্রীষ্মকালে পরে হয় তা নয়, শীতকালেও এটা হয়ে থাকে, কম হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের মধ্যে টাইফুন, হ্যারিকেন অপেক্ষাকৃত কম স্থান জুড়ে অবস্থান করে। যত বেশি ডেঞ্জারাস ঘূর্ণিঝড় হবে তার এরিয়াটা তত ছোট হয়। সবচেয়ে বেশি কিন্তু এই টাইফুন বা হ্যারিকেন ক্ষেত্রে এগুলো প্রচুর গতিবেগ বেশি থাকে। আমরা প্রায়ই যদি দেখি, নিউজটা একটু ফলো করি, দেখব আমেরিকাতে কিন্তু বা ওই ক্যারিবিয়ান সাগরের উপকূলে প্রচুর পরিমাণ কিন্তু ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তো এটা হয়। আর কখনো কখনো এটা টর্নেডো তে পরিণত হয়, যেটা কিন্তু আরও মারাত্মক, যার গতিবেগ ঘন্টায় 500 কিলোমিটারও হতে পারে। সেটাও কিন্তু এক ধরনের এই ট্রপিক্যাল সাইক্লোন থেকেই তৈরি হয়। তো বৃষ্টিপাত কয়েকদিন পর্যন্ত চলতে পারে, কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত এই ক্রান্তীয় ঘূর্ণিবাত বৃষ্টি হয়। আর শান্ত অংশ থাকে মধ্যভাগে, যেটা আমরা আই এরিয়া বলছি, সেটা শান্ত থাকে। আরব বঙ্গোপসাগরে সাইক্লোনের আয়ুষ্কাল 2 থেকে 5 দিন হয়ে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 2 থেকে 5 দিন পর্যন্ত এর স্থায়িত্ব থাকে। আর চক্ষু অঞ্চলে বাইরে ঘন মেঘ, প্রবল বায়ুর বেগ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে বর্ষাকালে, অন্ধ্র, তামিলনাড়ুতে বর্ষাকালের পরে বেশি ঘূর্ণিবাতটা হয়ে থাকে। 40% ঘূর্ণিবাতের মধ্যে 40% ঘূর্ণিবাত প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু করে থাকে। কেবলমাত্র উষ্ণ সমুদ্রবক্ষে সৃষ্টি হয় ঘূর্ণিবাত ক্রান্তীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে। তো আমরা দেখলাম যে সমুদ্রতেই কিন্তু এর সৃষ্টি হয়, কখনোই ক্রান্তীয় ঘূর্ণিবাত স্থলভাগে সৃষ্টি হবে না, কারণ জলীয় বাষ্প স্থলভাগে থাকে না, কম থাকে, যেটা প্রয়োজন সেটা সমুদ্রেই থাকে। তো বিভিন্ন বৃত্তাকারে ঘূর্ণিবাতটা অবস্থান করে। সীমান্ত অনুপস্থিত, ফ্রন্ট অনুপস্থিত থাকে, যেটা আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত দেখলেই বুঝতে পারবো যে এখানে কিন্তু উষ্ণ বায়ু, শীতল বায়ুর কোনো সীমানা তৈরি হয় না, যেটাকে আমরা ফ্রন্ট বলি, এটা থাকে না। এবং ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ারে এটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ সমতাপ রেখা এটা ছেদ করে না, যেটাকে আমরা ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ার বলি, সেইটাতে এটা হয়ে থাকে। 4 প্রকারের হয়: ইস্টার্লি ওয়েভ, ট্রপিক্যাল ডিপ্রেশন, ট্রপিক্যাল স্টর্ম আর হ্যারিকেন, টাইফুন। এই 4টে টাইপের ঘূর্ণিবাত বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি, তার মধ্যে এই 4টে গুরুত্বপূর্ণ: ইস্টার্লি ওয়েভ, ট্রপিক্যাল ডিপ্রেশন, ট্রপিক্যাল স্টর্ম আর হ্যারিকেন, টাইফুন। তো সমুদ্রের উপর সৌরকিরণ বেশি, সেজন্য এখানে নিম্নচাপ হয়ে জলীয় বাষ্পটা তৈরি হয়। এটাই কারণ গুরুত্বপূর্ণ যে কেন সমুদ্র থেকে তৈরি হচ্ছে। কেন্দ্র থেকে 15 থেকে 20 কিলোমিটার ব্যাসের মধ্যে আবর্তন বেশি দেখতে পাওয়া যায়। কেন্দ্র থেকে বললে ভুল হবে, চক্ষুর পরের অঞ্চল। ঘূর্ণিবাতের কেন্দ্র অঞ্চল থেকে বায়ুর চাপ সাধারণত 900 থেকে 950 মিলিবার হয়ে থাকে, যেটা প্রচণ্ড কম। 900 থেকে 950 মানে একটা হিউজ ডিপ্রেশন সেটা তৈরি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ লো প্রেশার তৈরি হয়ে গেছে। তো সেখানে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা, যত বেশি লো প্রেশার হবে ঘূর্ণিঝড় তত বেশি ভয়ঙ্কর হবে। উত্তর গোলার্ধে ঘূর্ণিবাত গমনপথ সামনের অংশে ডান দিকে বায়ুর গতিবেগ বেশি হয়, ডান দিকের বায়ু বেশি থাকে উত্তর গোলার্ধের ক্ষেত্রে। তো এবং পূর্ব থেকে পশ্চিম দিকে এটা অগ্রসর হতে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেওয়া হয়, স্ট্রাকচার অফ ট্রপিক্যাল সাইক্লোন, গঠন। ট্রপিক্যাল সাইক্লোন কেমন দেখতে হয় বিভিন্ন দিক থেকে আমরা যদি দেখি, তো অনুভূমিকভাবে আমরা যদি দেখি তাহলে দেখব আই অফ সাইক্লোন বা সাইক্লোনের যে চক্ষু অঞ্চল, সেটা কেন্দ্র অঞ্চল নামে পরিচিত। এটার ব্যাস 20 থেকে 60 কিলোমিটার ম্যাক্সিমাম হয়ে থাকে। যত বড় ঘূর্ণিবাত হবে এর এরিয়াটাও তত বড় হবে। তো উষ্ণতা এখানে টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে এবং অন্য অংশের থেকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকে। এটা একটা হিউজ টেম্পারেচার এবং এখানে বৃষ্টিপাত একেবারে হয় না। চক্ষুর প্রাচীর, যেটা আই ওয়াল, যেটা আগেও বলেছি যে এখানে সবচেয়ে বেশি মেঘ তৈরি হয় এবং কিউমুলোনিম্বাস মেঘ, যেটা আমরা দেখে থাকি, যেটা বিশেষত কালবৈশাখীর সময় দেখা যায় যে একটা ভয়ঙ্কর কালো মেঘ তৈরি হচ্ছে, এইটাই সেই কিউমুলোনিম্বাস, যেটা প্রচণ্ড বৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তো সেটা চক্ষু প্রাচীর বা আই ওয়ালে দেখতে পাওয়া যায়। তো এটাকে চক্ষুর প্রাচীর বলা হচ্ছে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, যেটা আমরা হোয়াইট কালারে আগেই দেখেছি, সেই চিত্রটা এখানে বাম দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো চক্ষু প্রাচীরের স্পাইরাল বন্ড তৈরি হয় এর আশপাশের অঞ্চলে। এগুলো কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। এর বাইরে অঙ্গুরীয় বলয় থাকে, যেটা আস্তে আস্তে আমরা বলছি যে কমে যাচ্ছে, যেখানে বৃষ্টি সেই জায়গাটা কুমড়ো হাসমান মেঘ দেখতে পাওয়া যায়। আর তারপরে একেবারে পরিচালনা সংযুক্ত একটা বলয় দেখতে পাওয়া যায়। তো এরকমভাবে আমরা এর অনুভূমিক ভাগটা করতে পারি। আর উলম্ব গঠন হচ্ছে, অর্থাৎ নিচে থেকে উপর দিকে আমরা যদি দেখি, এই ছবিটাও আমরা আগে দেখেছি, প্রথমেই দেখেছি, যেটা কত কিলোমিটার, যে নিচে একদম 0 থেকে উপরে 15 কিলোমিটার পর্যন্ত এর যে পুরো একেবারে নিচে থেকে উপর পর্যন্ত অবস্থানটা, সেটা কিন্তু দেখানো রয়েছে। এবং মেঘের অবস্থান দেখানো, যেটা ডটেড কালারে যেটা রয়েছে, ডটেড রয়েছে, যেটা কালার নয়, সেটা কিন্তু মেঘ বোঝাচ্ছে। আর উপরের যে সীমারেখা ডটেড দিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ট্রোপোপজ।
কারণ 15 কিলোমিটার হয়ে যাচ্ছে, ট্রোপোপজের কাছাকাছি চলে যাচ্ছে। তো বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করে। তো 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অন্তর্মুখী প্রবাহ তৈরি হয় এবং ঘূর্ণিঝড় চালিত হয়ে থাকে, শুরু হয় যেখানে, এবং 3 থেকে 7 কিলোমিটার মধ্যে মধ্যস্তর বলা হচ্ছে, এবং 7 কিলোমিটারের উপরে ট্রোপোপজ পর্যন্ত স্তর। অর্থাৎ এই পুরো উলম্ব ভাগটাকে আমরা 3 ভাগে ভাগ করে বলতে পারি, 3 কিলোমিটার পর্যন্ত, 3 থেকে 7 পর্যন্ত এবং 7-এর উপরে। এবং সিরোস্ট্র্যাটাস আর সিরাস মেঘ দেখতে পাওয়া যায় ঘূর্ণবাতের একদম শেষের দিকে। আর মাঝে থাকে কিউমুলোনিম্বাস, যেটা সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আশপাশে সিরোস্ট্র্যাটাস সিরাস মেঘ ততটা বেশি বৃষ্টি হয় না, মাঝারি বৃষ্টি হয়। তো দ্রুত উপর দিকে উঠে যায়, এখানে তাপ কিন্তু প্রচুর কমে যায়। যত উপর দিকে যাব তত দেখবো আমরা তাপ কমে যাচ্ছে, এবং সেখানে বায়ু শীতল হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। তো এভাবে আমরা পুরো বিষয়টাকে বর্ণনা করতে পারি। আর প্রথম থেকে একেবারে আমি এটা বললাম। এবার আমি চলে যাব সরাসরি, কারো কিছু প্রশ্ন থাকলে আমি জানতে চাইবো যে যতটা আমি এখানে করালাম তার মধ্যে কিছু প্রশ্ন আছে কিনা। একেবারে শুরু থেকে ট্রপিক্যাল সাইক্লোনের যা যা বিষয় রয়েছে আমি সমস্ত কিছু আলোচনা করেছি। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমি এখানে সেই বিষয়টা নিয়ে আরেকবার বলবো। পুরো বিষয়টা বোঝা গেছে তো? এর মধ্যে অনেক কিছু রয়েছে। সাইক্লোনের উৎপত্তির যে শর্তগুলো সেটা আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়, যে কী কী শর্ত থাকে ট্রপিক্যাল সাইক্লোনের জেনেসিসের জন্য। তারপরে পুরো গঠনটা জিজ্ঞাসা করা হয়। গঠনের মধ্যে দুটো ভাগ রয়েছে, অনুভূমিক গঠন, উলম্ব গঠন। বিভিন্ন যে পার্টে এটা আসছে, একেবারে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ভাগ রয়েছে সেটা থেকে প্রশ্ন হয়। আর ভারতীয় উপমহাদেশে তো প্রশ্ন হয়ই সরাসরি। তো এভাবে কিন্তু এটা উপস্থাপন করতে হবে, কোথায় কোথায় দেখা যায় সেটাও দেখাতে হবে মানচিত্রের মধ্যে। তো সামগ্রিকভাবে পুরো আলোচনাটা করতে হবে, কারণ প্রশ্ন একটা দেয়া মানে সেটা কিন্তু 40 মার্কসের থাকবে। অধিকাংশটাই যদি শুধুমাত্র ট্রপিক্যাল সাইক্লোন নিয়েই কিন্তু একটা 40 নম্বরের প্রশ্ন তৈরি হতে পারে, ব্রেক ব্রেক করে কীভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, কী কী শর্ত, এই সবগুলো থেকে পুরোটা 40 মার্কস একটা কোশ্চেন হতে পারে। তো এখানে কিছু প্রশ্ন করার থাকলে আমি জানতে চাইবো। এখানে আমার যতটুকু বলার আমি বলেছি, এখানে আপাতত আর কিছু নেই। তো বোঝা গেছে তো পুরোটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। কিছু প্রশ্ন আছে কি? না না স্যার, কোনো প্রশ্ন নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি রেকর্ডেড পোর্শনটা দিয়ে দেবো। ওকে, আমি এখানে এটা কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।